তো আজকে আমরা কথা বলবো ট্রান্সফর্মারের প্রোটেকশন সিস্টেম নিয়ে। তো ট্রান্সফর্মারের মেনলি দুই ধরনের প্রোটেকশন আমরা বলতে পারি। কিছু ট্রান্সফর্মারের প্রোটেকশন ফাংশন দেওয়া হয় প্রোটেক্টিভ রিলে দিয়ে, কিছু দেওয়া হয় মেকানিক্যাল বা সেলফ বা বডি প্রোটেকশন দিয়ে। তো ট্রান্সফর্মার যেটা প্রোটেক্টিভ রিলে দিয়ে ব্যবহার করা হয়, সের মধ্যে রয়েছে ট্রান্সফর্মার ডিফারেনশিয়াল প্রোটেকশন, আর্থফল, টাইম ডিলিট, ইনস্ট্যান্টেনিয়াস এরকম। আর মেকানিক্যাল বা সেলফ প্রোটেকশন আমরা বলতে পারি বুখলস, ওএলটিসি, প্রেশার রিলিজ ডিভাইস, ওয়েন্ডিং, ওটিআই, ডব্লিউটিআই, এই ধরনের কিছু ট্রান্সফর্মারের সিস্টেম। তো সব ধরনের ট্রান্সফর্মারে সব ধরনের প্রোটেকশন দেওয়া হয় না। যেগুলো অল্প অপেক্ষাকৃত অল্প কম এমভিআর রেটিংয়ের, সেগুলোতে আমরা ডিফারেনশিয়াল প্রোটেকশনও ইউজ করা হয় না, শুধু ফিউজ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়। তো যেগুলো বেশি এমভিআর রেটিংয়ের, সেগুলোতে সব ধরনের প্রোটেকশনের ব্যবস্থা রাখা হয়। যেমন ব্যাকআপ ট্রান্সফর্মারের মেন প্রোটেকশন যেটা দেওয়া হয়, সেটা 15-20 এমভিআর থেকে বেশি হলেই ট্রান্সফর্মারের মধ্যে মেন প্রোটেকশন দেওয়া হয় ডিফারেনশিয়াল। কিন্তু ব্যাকআপ প্রোটেকশন দেওয়া হয় যখন 50 এমভিআর থেকে বেশি হয়। ফিউজ মেনলি স্মল ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারে দেওয়া হয়, হায়ার ট্রান্সফর্মারে ফিউজ ইউজ করা হয় না। অনুরূপভাবে স্মল ডিস্ট্রিবিউশনের মধ্যে 24 ওভারফ্লাক্স কিংবা থার্মাল ওভারলোড কিংবা ডিরেকশন ওভার কারেন্ট এগুলো ইউজ করা হয় না। তো বিভিন্ন ধরনের ফল্টগুলো আমরা যে সমস্ত প্রোটেকশন স্কিম রিলে দিয়ে বাস্তবায়ন করি, সেটা হচ্ছে ফেস টু ফেস ফল্ট। উইন্ডিংয়ের ক্ষেত্রে যখন ইন্টারনাল ফল্ট হয়, ফেস টু গ্রাউন্ড ফল্ট হয়, তখন আমরা এটা এই ধরনের ফল্টের ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ডিফারেনশিয়াল রিলে, ওভার কারেন্ট কিংবা রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট ইউজ করতে পারি। তো যখন উইন্ডিং ইন্টারটার্ন ফল্ট হয়, তো এটাকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য ডিফারেনশিয়াল রিলে কিংবা বুখলস রিলে ইউজ করতে পারি। আবার যখন এক্সটার্নাল কিছু ফল্ট হয়, যেমন ওভারলোড কিংবা ওভার ভোল্টেজ, ওভার ফ্লাক্স, সেক্ষেত্রে আমরা কিংবা টাইম ওভার কারেন্ট, এক্সটার্নাল সিস্টেম শর্ট সার্কিট, সেক্ষেত্রে আমরা ওভার কারেন্ট, ভোল্ট, যেটা ওভার ভোল্টেজ কিংবা থার্মাল প্রোটেকশন ইউজ করে আমরা এই সমস্ত এক্সটার্নাল ফল্টগুলো প্রতিরোধ করতে পারি কিংবা এটাকে ট্রান্সফর্মারকে রক্ষা করতে পারি। তো এটা একটা স্কিম দেখানো হয়েছে, যে স্কিমের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি বিভিন্ন প্রোটেকশন। যে হাই টেনশন সাইড কিংবা লো টেনশন সাইড, ওইখানে তাদের সিটি থেকে কারেন্টের ভ্যালু নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোটেকশন স্কিম দিতে পারি, এবং হাই টেনশন থেকে ভ্যালু নিয়ে আমরা প্রোটেকশন স্কিম ব্যবস্থাপন করতে পারি। তবে এই দুইটা হাই ভোল্টেজ সাইডের কারেন্টের এবং লো ভোল্টেজ সাইডের রেটিং নিয়ে আমরা ডিফারেনশিয়াল প্রোটেকশন দিতে পারি। তো প্রোটেকশন ফাংশনটি মেইনলি দুই ধরনের গ্রুপ করা যায়, এবং দুইটা রিডান্ডেন্সি সিস্টেম রাখার জন্য দুইটা আলাদা আলাদা ডিসি সোর্স এবং দুইটা আলাদা আলাদা লকআউট রিলে ইউজ করা হয়। তো একটা গ্রুপের মধ্যে ডিফারেনশিয়াল, ওভার কারেন্ট, হাই ভোল্টেজ সাইডের ওভার কারেন্ট, 49 বুখলস, ডব্লিউটিআই, পিআইডি এটা রাখা যায়। আরেকটা গ্রুপ বিতে প্রোটেকশনের মধ্যে রয়েছে 87N ট্রান্সফর্মার, যেটা রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট, 49 থার্মাল ওভারলোড, বুখলস, ডব্লিউটিআই, পিআরডি, ওয়েল সার্জ রিলে, এই সমস্ত প্রোটেকশনগুলো আমরা গ্রুপ বিতে রাখতে পারি। তবে কখনো কখনো ক্রস ট্রিপিং ও ব্যবস্থা রাখা হয়, যে কোনো একটা ফাংশনকে কোনো একটা ট্রিপিং হলে, যেমন ডিফারেনশিয়াল প্রোটেকশনের ট্রিপিং হলে
প্রাইমারি এবং সেকেন্ডারি কিংবা মেইন প্রোটেকশন কিংবা ব্যাকআপ প্রোটেকশন তারা যাতে ক্রস ট্রিপিং হয়, একটা ট্রিপ যাতে আরেকটা ট্রিপের মধ্যে বাস্তবায়ন হয়, এবং লকআউট রিলেগুলো যাতে 86.1 কিংবা 86.2 তাদের মধ্যেও যাতে এটা বাস্তবায়ন হয়ে যায়, যেটা কোন একটা গ্রুপ এর 86 রিলে ট্রিপ করে লকআউট রিলে ট্রিপ করেছে, তো এটা 86.2 এর ট্রিপ রিলেকে ট্রিপ করাবে। আর নিউমেরিক্যাল রিলেগুলোতে মেকানিক্যাল অথবা সেলফ প্রোটেকশনগুলো এটা অপটু ইনপুটের মাধ্যমে ব্যবস্থা করা হয়, তো যাতে করে এখানে খুব সেন্সিটিভভাবে এটাকে দ্রুততার সাথে নিতে পারে। আর লো ভোল্টেজ সাইডের যে ওভার কারেন্ট অথবা ইনস্ট্যান্টেনিয়াস টাইম ডিলেড ওভার কারেন্ট রয়েছে, সেটা নর্মালি লো ভোল্টেজ সাইডের ব্রেকারকে ট্রিপ করাবে। কিন্তু যদি ডিরেকশনাল ওভার কারেন্ট হয় তাহলে এটা এসপি সাইড এবং এলবি সাইড দুই পাশের সার্কিট ব্রেকারকে ট্রিপ করাতে পারে। এখানে একটা ট্রান্সফরমার কনফিগারেশন দেখানো হয়েছে, যেটা মেইন প্রোটেকশন বা ব্যাকআপ প্রোটেকশন একটা ডিজাইন করা আছে। সেটা হচ্ছে ট্রান্সফরমারের বুশিং সিটি দিয়ে ব্যাকআপ প্রোটেকশন দেওয়া বোঝানো হচ্ছে। সুইচ গিয়ারতে যে সিটি থাকে, সুইচ গিয়ার সিটি দুই সিটি থেকে নিয়ে আমরা মেইন প্রোটেকশনটা দিতে পারি। তো যদি আমরা প্রাইমারি সাইডের থেকে যে কারেন্ট এবং সেকেন্ডারি সাইডের যে কারেন্ট তাদের মধ্যে আমরা সিটি দিয়ে সেকেন্ডারির ভ্যালুগুলো তুলনা করি এবং তাদের মধ্যে কোনো ডিফারেন্স সেম ইউনিটে নিয়ে আসার পরে যখন ডিফারেন্স পাওয়া যায়, তার মানে দুইটা কারেন্ট ডিফারেন্সে থাকা মানে হচ্ছে ইন্টারনাল ফল্ট আমরা নিতে পারি। তো ধরে নিই আমরা এটা হচ্ছে 33/11 কিউব একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 22.86 MVA। তাহলে প্রাইমারিতে কত কারেন্ট যাবে আর সেকেন্ডারিতে কত কারেন্ট যাবে আমরা যদি এখানে হিসাব করি, তাহলে আমরা পেয়ে যাব যে প্রাইমারিতে আমরা 400-এর কাছাকাছি পাবো, এখানে 1200-এর কাছাকাছি পেয়ে যাব। যেহেতু টার্ন রেশিও 3, এই জন্য 400 হলে এখানে 1200 পাওয়া যাবে। যদি এখানে 400 এম্পিয়ার হয় এবং এই জন্য 400/1 সিটি হয়, সেখানে সেকেন্ডারিতে 1 এম্পিয়ার যাবে। এবং এখানে যদি 400 এম্পিয়ার 1200 এম্পিয়ার যায়, 1200 এম্পিয়ার সিটি, এখানে 1 এম্পিয়ার যাবে, ফলে ডিফারেন্স কারেন্টের ডিফারেন্স পাওয়া যাবে 0। ফুল লোডের সময় দেখা যাবে দুইটা কারেন্টই 0 পাওয়া যাচ্ছে, 1 পাওয়া যাচ্ছে। ফলে আমরা বলতে পারি যে এখানে ডিফারেন্সিয়াল কারেন্ট হচ্ছে 0, আর এভারেজ কারেন্ট যদি আমরা সেকেন্ডারি সাইডে ধরি তাহলে 1। তো অনুরূপভাবে যখন 200 এম্পিয়ার কারেন্ট যাবে এবং এখানে যাবে সে অনুযায়ী 600 এম্পিয়ার কারেন্ট, যখন লোড থাকবে 200 এম্পিয়ার তখন সে অনুযায়ী 0.5, আর এখানে পাওয়া যাবে 0.5। তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল কারেন্ট হচ্ছে 0 এবং এভারেজ কারেন্ট হচ্ছে 0.5। তো যখন এক্সটার্নাল কোনো ফল্ট হবে এবং ফল্টের কারণে 1200 এম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে 12,000 এম্পিয়ার কারেন্ট যাবে, তখন 1201/সিডির মধ্যে সেকেন্ডারিতে পাওয়া যাবে 10 এম্পিয়ার। এবং এখানে যখন 12,000 এম্পিয়ার যাবে, এটা সেকেন্ডারি টাইমার সাইড দিয়ে ফিড করবে, তাহলে এখানে পাওয়া যাবে 4000 এম্পিয়ার। 4000 এম্পিয়ারকে 401 সিডির মাধ্যমে পাওয়া যাবে 10 এম্পিয়ার। ফলে ডিফারেন্সিয়াল কারেন্ট হবে 0 এবং এভারেজ কারেন্ট হবে 10। এখানে যদি ইন্টারনাল ফল্ট হয় এবং এটা সিঙ্গলি ফিড হয়, যে এক পাশ থেকে ফিড হচ্ছে অন্য পাশ থেকে ফিড হচ্ছে না, সেক্ষেত্রে এই পাশ থেকে কারেন্টটা যাবে, এই পাশ থেকে কারেন্ট উল্টা আসবে না। তো সেই ক্ষেত্রে 4000 এম্পিয়ার কারেন্টের কারণে এখানে 10 এম্পিয়ার যাবে ঠিকই, কিন্তু এখানে কোনো কারেন্ট বাইরে থেকে আসবে না, ফলে এখানে 0 এম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে, ডিফারেন্স পাওয়া যাবে 10 এবং এভারেজ কারেন্ট হচ্ছে 10। এভারেজ কারেন্ট কত? 10 আর 0 হয়েছে 5, এভারেজ কারেন্ট হচ্ছে 5, ডিফারেন্স হবে 10।
আর এইটা যদি ডাবলি ফিট হয়, এই পাশ থেকে যদি 12,000 এম্পিয়ার যদি আসতো আর এই পাশ থেকে যদি 12,000 এম্পিয়ার আসতো, তাহলে কি হতো? তো এখানে 12,000 এম্পিয়ার আসবে হচ্ছে এ 4,000 এম্পিয়ারে 3 গুণ 12,000 এম্পিয়ার, আর এই 12,000 এম্পিয়ার আসবে হচ্ছে ডবলি ফিট থাকার কারণে এই পাশেও ফিট করছে, এই পাশেও ফিট করতেছে। তখন আমরা যদি ধরি এখানে 12,000 এম্পিয়ার আসে, তাহলে কত কারেন্ট যাবে? এখানে যাবে 10 এম্পিয়ার, এখানে যাবে এটার জন্য 10 এম্পিয়ার আসবে, এখানে 10 এম্পিয়ার এদিকে আসবে, অর্থাৎ এটা পজিটিভ ডিফারেন্স হবে 20 এম্পিয়ার। এভারেজ কারেন্ট হবে 10 এবং এ কারেন্ট হবে 20। তো এটা আমরা সার্কিটে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? এখানে দুইটা সিটির মাধ্যমে মাঝখানে একটা কয়েল দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যখন এই কারেন্টের পরিমাণ, যে পরিমাণ কারেন্ট যাবে তাদের পোলারিটির কারণে কারেন্টের ডিফারেন্স এখানে পাওয়া যাবে। কারেন্টের ডিফারেন্স কীরকম হবে? কারেন্টের ডিফারেন্স হচ্ছে আমরা ই থেকে পাই, কারশফ ল থেকে পাইতে পারি যে এই কারেন্টটা I2 কারেন্ট আসে আর I1 কারেন্ট বের হয়, তার মানে এই পাশ কারেন্টটা বের হয়ে হচ্ছে I2 মাইনাস I1, আর এই কারেন্টটা ঢুকে হচ্ছে I1 মাইনাস I2। তো এই কারেন্টটা এইদিকে ঢুকবে হচ্ছে, অর্থাৎ এইদিকে কারেন্টটা যাবে হচ্ছে নেট কারেন্ট I1 মাইনাস I2। আর এই I1 মাইনাস I2 কারেন্টটা আমরা ডিফারেনশিয়াল কয়েল হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে ডিফারেনশিয়াল কারেন্ট এই কয়েলের ভিতর দিয়ে যাবে। তাহলে আমরা যদি এই সিনারিগুলোকে একটা গ্রাফে প্লট করি, তাহলে অ্যাভারেজ কারেন্ট যখন 5 হয় ডিফারেনশিয়াল কারেন্ট 0, আর যখন অ্যাভারেজ কারেন্ট 1 হয় তখন ডিফারেনশিয়াল কারেন্ট হবে 0। যখন 3 নাম্বার কেস, যেটা ইন্টারনাল এক্সটার্নাল ফল্টের কারণে ছিল, এক্সটার্নাল কারেন্টে 10 হয় অ্যাভারেজ কারেন্ট, তার অ্যাভারেজ কারেন্ট হচ্ছে ডিফারেনশিয়াল কারেন্ট হচ্ছে 0। 4 নাম্বার কেস যেটা ইন্টারনাল ফল্ট ছিল, এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট 5 এবং ডিফারেনশিয়াল কারেন্ট 10 ছিল। আর পঞ্চম কেসটাও ইন্টারনাল ফল্ট হিসেবে ছিল, সেটা ইন্টারনাল কারেন্ট ছিল 10 এবং ডিফারেনশিয়াল কারেন্ট ছিল, অ্যাভারেজ কারেন্ট 10 ছিল এবং ডিফারেনশিয়াল কারেন্ট ছিল 20। তো আমরা দেখতে পাই যে মেনলি এই দুইটা হচ্ছে ইন্টারনাল ফল্ট, আর বাকিগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে নর্মাল লোড ফ্লো এবং এটা হচ্ছে এক্সটার্নাল লোড ফ্লো। তো আমরা ডিফারেনশিয়ালের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট হোক আর নর্মাল লোড ফ্লো হোক, এটার মধ্যে আমরা কোনো ট্রিপ করাবো না। আর যখন ইন্টারনাল ফল্ট হবে তখন আমরা চাই যে ট্রান্সফর্মারটা ট্রিপ করুক। তো যদি আমরা পিক আপ কারেন্ট একটু বেশি রাখি, 5.05 রাখি, তাহলে এই সমস্ত কারেন্টের ভ্যালু যদি কম হয়, এভাবে যদি ডিফাইন করি, এই সমস্ত ভ্যালু ডিফারেনশিয়াল কারেন্ট যদি এটার চেয়ে কম হয় তাহলে ট্রিপ করবে না, এর বেশি যদি হয় ট্রিপ করবে। তাহলে কী হবে? এই সবগুলো ট্রিপ করবে, আর এই কোনোটাই এক্সটার্নাল ফল্টও ট্রিপ করবে না, ইন্টারনাল লোড কারেন্টেও ট্রিপ করবে না। তো এটাকে কিভাবে আমরা বাস্তবায়ন করব? বাস্তবায়ন করব হচ্ছে এইভাবে, একটা ডিফারেনশিয়াল কয়েল থাকবে, এই ডিফারেনশিয়াল কয়েলটা এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক আকর্ষণ করবে, ফেরোম্যাগনেটিক বস্তুকে আকর্ষণ করবে। এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েলকে ফেরোম্যাগনেটিক আকর্ষণ করবে, ফলে এখানে যে লিভার থাকবে, লিভারের ফলে এটা যখন এদিকে চলে আসবে, এটা তখন বিপরীত দিকে চলে আসবে এবং এটা সাপ্লাই ভোল্টেজ পজিটিভ থেকে নেগেটিভের মাঝখানে ট্রিপ কয়েলটা কানেকশন পেয়ে যাবে, ফলে ট্রিপ কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে এবং সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। তো এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে যেটা এই স্প্রিংটা যদি না থাকতো তাহলে অল্প পরিমাণ ফোর্সের কারণে এটা ব্যালেন্সটা হারাতো এবং সেটা ট্রিপ করে যেত। কিন্তু যখন আমরা একটা স্প্রিং রাখবো, অর্থাৎ একটা মিনিমাম ফোর্স রাখবো, ফোর্সের ফলে এটা পিক আপ ভ্যালুটা কাজ করবে। ফলে যখন এখানে একটা মিনিমাম ফোর্সের বেশি হবে তখন এটা মেনলি ট্রিপ করাতে পারবে, অর্থাৎ এই স্প্রিংটা এদিকে আসতে দিবে না, এটাকে আমরা বলতে পারি রেস্ট্রেনিং ফোর্স।
এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে যখন সিটি কারেন্ট রেশিও আইডিয়াল না হয়, যখন 400/1 সিটি আমরা নিয়েছি কিংবা 1201 সিটি নিয়েছি, সেই অনুযায়ী ক্যালকুলেশন আমরা করেছি, কিন্তু বাস্তবে সিটির মধ্যেও কিছু এরর তৈরি হয়, এরর চলে আসে। যদি সিটির মধ্যে এরর চলে আসে তাহলে তাদের কারেন্টের সেকেন্ডারি ভ্যালুতেও এরর চলে আসবে, ফলে ডিফারেন্সিয়াল কারেন্টও চেঞ্জ তৈরি হয়ে যাবে। ফলে কি হবে, যত বেশি লোড কারেন্ট হবে তত কারেন্টের ডিফারেন্স হবে এবং তত বেশি কারেন্টের ডিফারেন্স হবে। আর যত অনেক বেশি ডিফারেন্সিয়াল কারেন্ট প্রবাহিত হয়ে যাবে, পিক আপে কারেন্টের উপরে ভ্যালু চলে গেলেই এটা কারেন্টটা ট্রিপ করে যাবে। অথচ এটা ছিল নর্মাল লোড কারেন্ট। তো নর্মাল লোড কারেন্টেও যখন সিটি রেশিওর কারণে ডিফারেন্স কারেন্ট হয় এবং সেটা ট্রিপ করাবে, এটা অবশ্যই আমাদের আনওয়ান্টেড একটা সিচুয়েশন, যে নর্মাল লোড কারেন্টে সে ট্রিপ করে দিচ্ছে। কিংবা যদি ট্যাপ পজিশন চেঞ্জ হয়, ট্যাপ পজিশন যখন আমরা 10% ট্যাপ পজিশন বাড়ে আমরা রাখলাম, তাহলে তাদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সের কারণে তাদের কারেন্টের রেশিও চেঞ্জ হয়ে যায়, টার্ন রেশিও চেঞ্জ হয়ে যায়। টার্ন রেশিও যখন চেঞ্জ হয়ে যায়, সিটি রেশিও সেম থাকলেও তাদের মধ্যে সেকেন্ডারিতে কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। ফলে এই সিটি রেশিও চেঞ্জ না হলেও শুধু টার্ন রেশিও চেঞ্জের কারণে এই ডিফারেন্সিয়াল কারেন্ট প্রবাহিত হয় এবং একটা সময় নর্মাল লোড কারেন্টেও ডিফারেন্সিয়ালি ট্রিপ করতে পারে। এই দুইটা মেইনলি কারণে আমরা একটা রেস্ট্রেনিং ফোর্স তৈরি করব, যেটা সিটি এরর এবং ট্যাপ চেঞ্জের এররকে এটা রেস্ট্রেনিং ফোর্স দিবে, যাতে করে যে কারেন্টের লোডের পরিমাণ বেড়ে যাচ্ছে, লোডের পরিমাণ বেড়ে গেলেও যাতে আমাদের সে অনুপাতে একটা ফোর্সও বেড়ে যায়, যে ফোর্সটা সে ট্রিপ করাইতে দিবে না। সিটি এরর এবং টার্ন রেশিও এররকে, ট্যাপ চেঞ্জ এরর রেশিওকে এটা প্রভিশন দিবে। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এখানে রেস্ট্রেনিং ফোর্সের আমরা দিতে পারি হচ্ছে I1 I2 অ্যাভারেজ এর ভ্যালুটা আমরা নিতে পারি। যদি সেম পরিমাণ টার্নস রেশিও আমরা ইউজ করি, দুইটার মধ্যে যে I1 I2 কারেন্ট যায়, তাহলে আমরা অ্যাম্পিয়ার টার্নস অনুযায়ী আমরা অ্যাম্পিয়ার টার্নস রেশিও অনুযায়ী আমরা ফ্লাক্সের ইন্টেন্সিটি পাই। তো মেইনলি টার্নস রেশিওটাই ফেরোম্যাগনেটিক কয়েলকে ফোর্স তৈরি করে। তো সেই অনুযায়ী আমরা একটা কয়েল ইউজ করতে পারি, যেটাকে আমরা বলতে পারি রেস্ট্রেনিং কয়েল, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কয়েল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, সেই ফেরোম্যাগনেটিক কয়েলকে লিভারের সাহায্যে ধরে রাখবে এবং এর ভিতরের যে কারেন্ট থাকবে তাদের সে অনুযায়ী একটা ফোর্স ক্রিয়েট করে এটা রেস্ট্রেনিং কয়েল হিসেবে কাজ করবে। তো আমরা দেখতে পারি যে এখানে মোটামুটি পিক আপ ভ্যালুটা, প্রথমে পিক আপ ভ্যালু যখন অল্প পরিমাণ লোড ছিল তখন সিটি এরর কিংবা ট্যাপ পজিশন এরর এত বেশি প্রভাব ফেলে নাই, কিন্তু যখন লোড বাড়ছে তখনই সিটি এরর এবং ট্যাপ পজিশন এররটাকে জন্য আমার কাছে একটা সেফটি মার্জিন রাখতে হচ্ছে। এবং যখন সিটিটা অনেক বেশি লোড কারেন্ট প্রবাহিত হবে, তখন সিটির মধ্যেও কোনো এক পাশে সিটি, বিশেষত সেকেন্ডারি সিটি, সে স্যাচুরেশনের কাছাকাছি চলে যাবে। ফলে আমার একটা সিটি স্যাচুরেশনের কাছাকাছি চলে যাওয়ার কারণে তাদের মধ্যে যে যখন স্যাচুরেশনে চলে যায় সিটি, তখন তার মধ্যে সেকেন্ডারিতে কারেন্টের পরিমাণটাও সেই অনুপাতে এরর তৈরি হয়। তো এটার জন্য আমাকে একটা সেফটি মার্জিন রাখতে হবে। এখানে মোট 3টা এরিয়া তৈরি হবে। একটা হচ্ছে অল্প লোডের একটা সেকশন, একটা সিটি এরর, এখন ট্যাপ পজিশন নর্মাল লোডের অ্যাকশন, এবং একটু বেশি কারেন্টের স্যাচুরেশন জনিত তাদের সেফটি মার্জিন। আমরা এটাকে বলতে পারি নন স্ট্রিপ বা রেস্ট্রেনিং জোন, আর এটাকে বলতে পারি ট্রিপিং জোন। তো
এই যে ট্রান্সফরমার ডিফারেনশিয়াল প্রোটেকশন তাদের মেনলি হচ্ছে প্রিন্সিপালটা এখানে মার্জ প্রাইস সার্কুলেটিং কারেন্ট মেজারিং প্রিন্সিপাল। এটার যে পোলারিটি এবং এটার পোলারিটি এমনভাবে রাখা হয় যাতে করে এখানে কারেন্ট যে প্রবাহিত হবে এখানে কারেন্ট তার বিপরীত হবে, ফলে তার ডিফারেন্সটাই এই কয়েলের মধ্যে রিলের ভিতর দিয়ে যাবে। এবং কোনো আনব্যালেন্স হলে এটা কারেন্টের আনব্যালেন্স সমানে হচ্ছে এই কারেন্টের নর্মাল অবস্থায় সমান যাবে, কোনো পরিবর্তন হবে। যখন আনব্যালেন্স হবে এর মানে হচ্ছে কারেন্টের পরিমাণ এখানে বেশি এখানে কম, কিংবা এখানে বেশি এখানে কম, সেখানে অবশ্যই এখানে আমার কোনো একটা ফল্ট হয়েছে, যে কারণে আমার ডিফারেনশিয়াল রিলেটা কাজ করবে। তো ট্রান্সফর্মার তো আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল অবস্থায় এই মার্জ প্রিন্সিপালের উপরে যে সিম্পল যে সেটআপ এটা দিয়ে কাজ করানো যাবে না, কারণ এখানে ট্রান্সফর্মার যখন চালু হবে তখন নো লোড অবস্থায় ট্রান্সফর্মারটা ট্রিপ করে যাবে, কারণ নো লোড অবস্থায় ট্রান্সফর্মারের মধ্যে একটা কারেন্ট যায় যেটাকে বলে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট। ম্যাগনেটাইজিং কারেন্টের কারণেই ট্রান্সফর্মারটা ট্রিপ করে যাবে, ট্রান্সফর্মারটা চালুই করা যাবে না, চালু করলে সাথে সাথে ট্রিপ করে যাবে। তো এই জন্য একটা পিকআপের ব্যবস্থা রাখা হয়েছে, পিকআপ কারেন্ট রাখা হয়েছে যেটা 0.5%, যেটা হচ্ছে 5%। তো যখন একটা লোড কারেন্ট বেড়ে যাচ্ছে তখন সিটি এরিয়ার এবং ট্যাপ চেঞ্জের এর কারণে একটা সেফটি মার্জিন রাখতে হচ্ছে, এবং যখন সিটি স্যাচুরেশনের কারণে আইডিয়াল না হওয়ার কারণে সিটিগুলো আইডিয়াল না হওয়ার কারণে এবং ট্যাপ চেঞ্জের খাওয়ার কারণে আমাদের এখানে একটা সেফটি মার্জিন রাখতে হচ্ছে। এবং যখন সিটিটা স্যাচুরেশনের জনিত কারণে একটা নন আইডিয়াল চলে আসে, এই সিটি স্যাচুরেশনের কারণে আমাদের আরেকটি আরেকটি সেফটি মার্জিন রাখতে হচ্ছে। তো ফলে এটা হয়ে যাচ্ছে বায়াস ডিফারেনশিয়াল প্রোটেকশন। তাছাড়া একটা ট্রান্সফর্মারের মধ্যে যখন ওয়াই ডেল্টা কিংবা ডেল্টা ওয়াই হয় তখন তাদের যে সিটিগুলো কনফিগারেশন হয় তখন তাদের কনফিগারেশনটা তাদের ফেজ শিফট হয়। তো যখন ফেজ শিফট হয় এই কারেন্টের মধ্যে যখন ফেজ শিফট হয় সিটির মধ্যেও কারেন্টের ফেজ শিফট হয়, এবং যখন আমরা এটা এই সিটি ওইভাবে কনফিগার আমরা না করব ফলে ফেজ শিফটের কারণে এই ডিফারেনশিয়ালটা ট্রিপ করে যাবে। ফলে যখন ডেল্টা ওয়াই হয় তখন তাদের সিটিগুলোকে ওয়াই ডেল্টা ফর্মে সাজিয়ে তারপরে ফেজ শিফটিংটা এটা মেকআপ করে তারপর আমাদের রেস্ট্রেনিং কয়েলের এবং অপারেটিং কয়েলের মাধ্যমে আমরা প্রতিটা ফেজে ডিফারেনশিয়াল প্রোটেকশন আমরা দিতে পারি। তো ডিফারেনশিয়াল প্রোটেকশনের একটা যে বিষয়গুলো আমাদের বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে থ্রো ফল্ট কন্ডিশনে, অর্থাৎ ফলটা যখন বাইরে হবে ট্রান্সফর্মারের ডিফারেনশিয়াল জোনের বাইরে হবে এবং ম্যাগনেটিক যখন ইনরাশ হবে অর্থাৎ স্টার্টিংয়ের সময় তখন যাতে এটা স্টেবল থাকে। 2 নম্বর হচ্ছে ইনজোন ফুল, যখন এটার ট্রান্সফর্মারের দুই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডের মাঝখানে কোনো ফল্ট এর ভিতরে কোনো ফল্ট হবে তখন সেটা যাতে অপারেট করে ইনস্ট্যান্টেনিয়াসলি, এবং যখন ফিফথ হারমোনিক আসে সেটাকে ব্লক করে এবং সেকেন্ড হারমোনিককে রেস্টেন করতে পারে। তো এই ফিফথ হারমোনিক ব্লক করা এবং সেকেন্ড হারমোনিক রেস্টেন করার ব্যাপারে আরেকবার কথা বলবো অন্য একদিন। তো যখন একটা ট্রান্সফর্মারকে সেম সিটি ইউজ করতে হয়, যে আমার ট্রান্সফর্মার সাইডে এবং লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ সাইডে আমাদের সেম সিটি রেশিও ইউজ করতে হয়, তখন তাদের মধ্যে ফেজ মিসম্যাচ এবং কারেন্টের মিসম্যাচের জন্য আমাদের আরেকটি সিটি ইউজ করতে হয় যেটাকে বলা হচ্ছে ম্যাচিং সিটি। এই ম্যাচিং সিটির কাজ হচ্ছে ফেজ শিফট এবং তাদের মধ্যে যে কারেন্টের ম্যাগনিটিউড এটাকে মেকআপ করে তারপরে ডিফারেনশিয়াল রিলেতে ব্যবহার করা হয়। রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট হচ্ছে ট্রান্সফর্মারের আমরা জানি 3টা ফেজের কারেন্টকে
সামেশন করলে জিরো সিকোয়েন্স কারেন্ট পাওয়া যায়। এই জিরো সিকোয়েন্স কারেন্ট মানে হচ্ছে আমার আর্থ ফল্টের কারণে যে ফল্ট কারেন্ট। তো আর্থ ফল্টটা নর্মালি বাইরে যদি আর্থ ফল্ট তৈরি হয় তাহলে সেম পরিমাণ কারেন্ট আমার ট্রান্সফরমার নিউট্রাল দিয়েও প্রবাহিত হয়। কিন্তু যদি এখানে জিরো সিকোয়েন্স কারেন্টের আর্থ ফল্টের পরিমাণ এখানে কারেন্টের পরিমাণ সেম না হয় তাহলে বুঝে নিতে হয় যে মাঝখানে ফল্ট হয়েছে, যে কারণে এই সিটিগুলোতে ধরা পড়ে নাই। ফলে এই ডিফারেন্সে কাজে লাগিয়ে আমরা রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট আমরা দিতে পারি। আরেকটা কারণ হচ্ছে এটাকে আমরা বলতে পারি জিরো সিকোয়েন্স প্রোটেকশন, জিরো সিকোয়েন্স ডিফারেনশিয়াল প্রোটেকশন। এভাবে আমরা বিশ্লেষণ করতে পারি যে ট্রান্সফরমারের মধ্যে যখন ডিফারেনশিয়াল প্রোটেকশন দেওয়া হয় তখন এটা আমরা দেখেছি যে লোড কারেন্ট যখন বেড়ে যায় তখন সেফটি মার্জিনও বেড়ে যায়। ফলে নর্মাল লোডেও যখন অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যেটা পিক আপের চাইতে কম, তাহলে এই কারেন্টটা এই ফল্টে ট্রান্সফরমার ভিতরে ইন্টারনাল ফল্টে কারেন্টের পরিমাণ কম হওয়ার কারণে এটাকে ডিফারেনশিয়াল প্রোটেকশন ট্রিগার করে না সেফটি মার্জিনের কারণে। তো এই কারেন্টে যাতে আমার ট্রান্সফরমার ভিতরে ফল্টটাকে রক্ষা করা যায় এই জন্য রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনকে ইউজ করতে পারি, যে অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হলেই তাহলে আমার রেস্ট্রিক্টেড আর্থ ফল্টটা কাজ করতে পারবে এবং ট্রান্সফরমারটা প্রোটেকশন দিতে পারবে। তো এটা আমরা জানি যে ট্রান্সফরমারের যে জিরো সিকোয়েন্স কারেন্ট কেবলমাত্র নিউট্রাল দিয়ে প্রবাহিত হয়। তাহলে এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট এবং এখানে জিরো সিকোয়েন্স কারেন্টকে নিউট্রাল কারেন্টকে কম্পেয়ার করে আমরা রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন দিতে পারি। এটা শুধুমাত্র জিরো সিকোয়েন্স কারেন্ট নিয়ে কাজ করবে, এই জন্য এটার সেন্সিটিভিটি খুবই হাই এবং খুবই অল্প কারেন্ট নিয়ে কাজ করবে। কারণ এখানে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স দুই ধরনের কারেন্টই থাকবে এবং জিরো সিকোয়েন্স কারেন্টও থাকবে। ফলে পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স যখন সামেশন করা হয় তখন সবগুলি মাইনাস হয়ে যায়, তখন সবগুলো জিরো হয়ে যায়। কিন্তু শুধুমাত্র থাকবে তখন নেগেটিভ জিরো সিকোয়েন্স কারেন্ট। এই জিরো সিকোয়েন্স কারেন্ট কিন্তু বেশি বড় নাম্বার হবে না, খুবই অল্প নাম্বার হবে এবং এই অল্প নাম্বারের মধ্যে যখন তুলনা হবে তখন আমরা খুবই সেন্সিটিভিটি একটা অর্জন করতে পারবো। তো এটার আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই রেস্ট্রিক্টেড আর্থ ফল্টের ডিজাইন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এক্সটার্নাল ফল্টের সময়ে যাতে আমাদের এই রিলেটা স্টেবল থাকে, এক্সটার্নাল আর্থ ফল্টের সময় যাতে আমার রিলেটা ট্রিপ না করে। এই ধরনের রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন এটা হাই ইম্পিডেন্স টাইপ হতে পারে, লো ইম্পিডেন্স টাইপও হতে পারে। লো ইম্পিডেন্স টাইপ মানে হচ্ছে এখানে কোনো আমরা ইম্পিডেন্স ব্যবহার করবো না কিংবা খুবই অল্প রেজিস্ট্যান্স ইউজ করব। হাই ইম্পিডেন্স মানে একটু বড় ধরনের রেজিস্ট্যান্স ইউজ করব এবং স্টেবিলাইজিং রেজিস্ট্যান্স ইউজ করব। তো এটা মেনলি ডিজাইনটা এরকম হয় যে এখানে একটা নিউট্রাল কারেন্ট থেকে এখানে একটা কারেন্ট নেওয়া হয় আর এখানে তিনটার যে সামেশন এটার জিরো সিকোয়েন্স কারেন্টকে নেওয়া হয়, তাদের মধ্যে ডিফারেন্সকে অপারেটিং কয়েলের ভিতর দিয়ে পরিচালনা করা হয়। তো এখানে যে লো ইম্পিডেন্স টাইপের এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকে না, কয়েলের যে রেজিস্ট্যান্স এতটুকুই। ফলে এখানে ভোল্টেজ পাওয়া যায় খুবই কম, এখানে ভোল্টেজ হবে খুবই কম। ফলে এমন হতে পারে যে অপারেটিং কয়েলকে চালানোর জন্য যে পরিমাণ ভোল্টেজ দরকার এটাও সেখানে নাও আসতে পারে, সেখানে ওই পরিমাণ এনার্জি নাও আসতে পারে। এই জন্য আবার খুবই অল্প পরিমাণ চেঞ্জ হলেই এই অপারেটিং কয়েলের ভিতর দিয়েই যাবে, এটা খুবই সেন্সিটিভ হয়ে থাকে। আবার যখন হাই ইম্পিডেন্স টাইপের হয় তখন এটাকে বলা হয়েছে স্টেবিলাইজিং রেজিস্টার, অর্থাৎ এই রিলেটা এমনভাবে এটার মধ্যে এরকম
ডিজাইন করা হয় যাতে করে ওই ভোল্টেজটা রিলেকে অপারেট করার জন্য যথেষ্ট হয় এবং এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যায় এই কারেন্টটা কখনো এমন হতে পারে যে কারেন্টটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এখানে হাই ভোল্টেজ তৈরি হবে এবং হাই ভোল্টেজের কারণে আমার রিলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য কখনো যাতে হাই কারেন্ট এবং হাই ভোল্টেজের কারণে আমার এখানে রিলে ক্ষতিগ্রস্ত না হয়, এখানে একটি মেট্রো সিল ইউজ করা হয় যেটা এটার ভিতর দিয়ে ভোল্টেজটা সেফলি পাস করে আর ভোল্টেজটা হতে দেয় না। তখন রিলেকে প্রোটেকশন দেয়, হাই ভোল্টেজের অ্যাক্রসে এটা রিলেকে প্রোটেকশন দেয়। থার্মাল ওভারলোড প্রোটেকশন হচ্ছে যে ট্রান্সফর্মার যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, ট্রান্সফর্মার ভিতর উইন্ডিংয়ের ভিতর যখন কারেন্ট যায় তখন এটা গরম হয়ে যায়, এই গরমের কারণে উইন্ডিং ইনসুলেশন যাতে নষ্ট না হয় এই জন্য থার্মাল ওভারলোড প্রোটেকশন ইউজ করা হয়। এটা হচ্ছে টাইম ডিলেড, কখন প্রথমে অ্যালার্ম তৈরি হয় পরে ট্রিপিং কমান্ড ইস্যু করা হয়। ওভারফ্লাক্সিং প্রোটেকশন হচ্ছে ট্রান্সফর্মারের মধ্যে যখন ওভারফ্লাক্স তৈরি হয় তখন ওভার ডেন্সিটি ফ্লাক্স তৈরি হলে এটার মধ্যে এডি কারেন্ট বেড়ে যায় এবং এডি কারেন্টের কারণে এটা কোর গরম হয়ে যায়, তো ফলে ট্রান্সফর্মার ড্যামেজ হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যাতে ফ্লাক্সের পরিমাণ না বেড়ে যায় এই জন্য আমাদের ওভারফ্লাক্সিং প্রোটেকশন ইউজ করা হয়। সেটা আমরা দিতে পারি, ওই ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্লাক্সের পরিমাণ নির্ধারণ করতে পারে। ফলে আমি এটা যদি ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সির পরিমাণটা আমরা মনিটর করি তাহলে ফ্লাক্সের পরিমাণটাই আমরা মনিটর করতে পারবো এবং এভাবে একটা নির্দিষ্ট ভ্যালুর সাথে বেশি হয়ে গেলে আমরা প্রোটেকশন স্কিমটা ব্যবহার করতে পারবো। ওভারকারেন্ট এবং আর্থফল প্রোটেকশন খুবই সিম্পল এবং এটা মেনলি ফল্টটা নির্ধারণ করা যায় যে তাদের ফল্টের কারেন্টের উপর ভিত্তি করে এবং এটাকে ডিফিনিট টাইম অথবা ইনভার্স টাইম কারের মাধ্যমে এটা প্রকাশ করা যায় এবং এটার দাম এত বেশি হয় না। তো ডিরেকশনালিটি অ্যাচিভ করার জন্য গ্রাউন্ড কারেন্ট অথবা পোলারাইজিং ভোল্টেজ আমরা ব্যবহার করতে পারি। তো 51N 67N এগুলো হচ্ছে ডিরেক্ট ডিফিনিট টাইম অথবা ইনভার্স টাইম হতে পারে এবং আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে কোঅর্ডিনেট করা হয়ে থাকে, সঠিকভাবে টাইমলি কোঅর্ডিনেট করা হয় যাতে করে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে সঠিকভাবে ফল্টটা ক্লিয়ার হয়, যাতে ডাউনস্ট্রিমে আগে ক্লিয়ার হয়, তারপরে ডাউনস্ট্রিমে যদি ক্লিয়ার না হইতে পারে আপস্ট্রিমে ফল্টটা চলে যায়। আর 67 যেটা ডিরেকশনাল ওভার কারেন্ট, সেটা মেনলি রানিং যদি প্যারালাল ট্রান্সফর্মার থাকে তাহলে এখানে ডিরেকশনাল ওভার কারেন্টটা ইউজ করা হয়। এখানে একটা কানেকশন ডায়াগ্রাম দেখানো হয়েছে, সেটা ওভার কারেন্ট এবং আর্থফল প্রোটেকশনের ডায়াগ্রাম। তো কখনো কখনো 2টা ফেজ অথবা 3টা ফেজেও আমাদের ওভার কারেন্ট ব্যবহার করা যায়, আর একটা আর্থফল্টের জন্য আর্থফল্ট রিলে ইউজ করা যায়। যদি কখনো কোনো একটা রিলে দিয়ে আর্থফল্টে কারেন্ট যায় তাহলে অবশ্যই এখানে আর্থফল্টে এটা ধরা পড়বে এবং এটা দিয়ে আমরা আর্থফল্টের প্রোটেকশন দিতে পারি। এবং যে রিলেতে আমরা এটা ব্যবহার করতে পারি সেই রিলে অনুযায়ী ওভার কারেন্ট দেখে আমরা আর্থফলটা দেখতে পারি। যদি দুইটাতে কোনো ফেজেই ওভার কারেন্ট রিলেতে আসে নাই কিন্তু আর্থফল রিলে ধরেছে, তার মানে অবশ্যই মাঝখানের ফেজটাতেই ওভার কারেন্ট এসেছিল। তো অথবা কখনো এরকম সিস্টেমে দেওয়া হয় 3টাতেই ওভার কারেন্ট, তাহলে প্রত্যেকটার মধ্যে আমরা
ওভার কারেন্ট আমরা পাচ্ছি, এবং সেই অনুযায়ী কখনো যদি আর্থ ফল্ট, কোনো একটা ফেজ যদি আর্থ ফল্ট হয়, আমরা আর্থ ফল্ট রিলের মাধ্যমে জানতে পারছি। ওভার কারেন্ট রিলে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা যদি বলতে পারি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অথবা ডিফিনিট টাইম ওভার কারেন্ট রিলে। আর একটা হতে পারে সেটা হচ্ছে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে, ডিফিনিট টাইম ওভার কারেন্ট রিলে, ইনভার্স টাইম ওভার কারেন্ট রিলে, ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। তো এটাতে আমরা যদি দেখি যে ডিফিনিট টাইমের মধ্যে একটা নির্দিষ্ট সময় পড়ে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই কারেন্টটা প্রবাহিত হলেই ট্রিপিং কমান্ড ইস্যু হয়, এছাড়া ট্রিপিং কমান্ড ইস্যু হবে না। আর ইনভার্স ডিফিনিট টাইমের ক্ষেত্রে আমরা যেটা দেখি, ইনভার্স ডিফিনিট টাইম যে যত বেশি ফল্ট কারেন্ট যাবে তত দ্রুত ফল্টটা দ্রুত এটা ফল্ট ট্রিপিং ইস্যু করবে, এবং এটা ইনভার্স টাইম গ্রাফ অনুযায়ী দেখানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে আইডিএমটি রিলে। ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস কথাটা মানে হচ্ছে ওই পিক আপ কারেন্টের একটু বেশি কারেন্ট পরিমাণ হলে এটা ট্রিপ কমান ইস্যু করবে, পিক আপ কারেন্টের কম হলে এটা কমান ইস্যু করবে না, এবং যেই মুহূর্তে পিক আপ কারেন্টের বেড়ে যাবে সেই মুহূর্তে ট্রিপ কমান ইস্যু করবে। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, যখনই ফল্ট হবে তখনই ট্রিপ করবে। ডিফিনিট টাইম ওভার কারেন্ট রিলে যেটা একটা নির্দিষ্ট সময় পরে এবং নির্দিষ্ট সময় থাকলে এটা টাইমটা ওই সেটিং ভ্যালু ফল্ট কারেন্ট বেশি হতে হয় এবং ফল্ট কারেন্টের নির্দিষ্ট টাইম পর্যন্ত বেশি সময় থাকতে হয়, তখন এটা ট্রিপ কমান ইস্যু করে। ইনভার্স টাইম ওভার কারেন্ট রিলে মেনলি 4 ধরনের হয়ে থাকে। তো ইনভার্স টাইম ওভার কারেন্ট মানে হচ্ছে যত বেশি হাই কারেন্ট তত তাড়াতাড়ি এটা ট্রিপ করবে। এটা মেনলি 4 ধরনের হয়ে থাকে, একটা স্ট্যান্ডার্ড ইনভার্স, ভেরি ইনভার্স, এক্সট্রিমলি ইনভার্স, লং ইনভার্স। আমরা যদি আইসি কার্ভ অনুযায়ী আইডিএমটি কার্ভগুলি দেখি তাহলে দেখতে পারবো এরকম, এটা হচ্ছে এক্সট্রিমলি ইনভার্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভার্স। এটা আইট্রিপলি কার্ভ অনুযায়ী টাইম ওভার কারেন্ট রিলের কার্ভ। এটা হচ্ছে অবশ্যই এগুলো ইনভার্স কার্ভ। আর এটা হচ্ছে ইনভার্স ডিফিনিট মিনিমাম টাইম। তো আইট্রিপলি স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড যে ইনভার্স কার্ভ তাদের একটি ফর্মুলা এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটার ক্ষেত্রে তো ইনিশিয়ালি আমাদের একটা রিলেকে সেটিং দিতে হয়, সেই সেটিংটা হচ্ছে টিএমএস সেটিং দিতে হয়, এবং এটা পিক কারেন্ট কত এটা দিতে হয়, এবং ওইটা কিভাবে সেট করা যায়। তা আমরা যদি নির্দিষ্ট একটা ফল্ট কারেন্টে একটা নির্দিষ্ট ট্রিপ দিলে আমরা দিতে চাই, যে আমাদের চাই যে 20 কিলো অ্যাম্পিয়ার কারেন্টের সময় এটা 10 মিলি সেকেন্ডে ট্রিপ করবে অথবা 30 মিলি সেকেন্ডে ট্রিপ করবে, যদি এরকম কোনো আমরা টাইম দিতে চাই, সেই ক্ষেত্রে এই ট্রিপ দিলে এবং আই ফল্টের পরিমাণ বসিয়ে দিলেই আমাদের টিএমএস ভ্যালুটা পেয়ে যায়। তো টিএমএস ভ্যালুটা যখনই আমরা বসিয়ে দিব এবং আই সেটটা ভ্যালু আমরা রিলেতে বসিয়ে দিব, তখন ওই রিলেটা এই কার্ভ অনুযায়ী ট্রিপ দিলে সে ইস্যু করবে। তো যখন আই ফল্টের পরিমাণ হবে 30,000, সে 30,000 বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে এত সময় পরে সে ট্রিপ কমান্ড ইস্যু করে। তো এখানে দেখা যাচ্ছে টাইম মাল্টিপ্লিকেশন যত বেশি হবে ট্রিপ ডিলে তত বেশি হবে। টিএমএস অথবা টাইম মাল্টিপ্লিকেটিং সেটিংটা যত কম হবে তত তাড়াতাড়ি ট্রিপ কমান্ড ইস্যু করবে। তো টিএমএস 1-এর জন্য এই কার্ভ, এরকমভাবে টিএমএস 0.05-এর জন্য এই কার্ভ, খুব দ্রুত এটা ফল্ট
ট্রিপ কমান্ড ইস্যু করবে। ওভারকারেন্ট কোঅর্ডিনেশনের জন্য কয়েক ধরনের ডাটা আমাদের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে সিঙ্গেল ডায়াগ্রাম, কোঅর্ডিনেশনের জন্য, সেটিংয়ের জন্য আমাদের সিটিপিটি রেশিও, প্যারামিটার, ফল্ট কারেন্ট ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের ডাটা আমাদের প্রয়োজন হয়, যাতে করে ডাউনস্ট্রিমটা আগে ফল্ট ক্লিয়ার করে তারপরে আপস্ট্রিম। যদি কখনো ডাউনস্ট্রিমটা ফেল করে তখন আপস্ট্রিমে যায়, কারণ সেম পরিমাণ কারেন্ট যদি আপস্ট্রিমেও যায় ডাউনস্ট্রিমেও যায়, তো কোনটা আগে ট্রিপ করবে? যদি আপস্ট্রিমে করে তাহলে এটা স্ট্যান্ডার্ড সিস্টেম নয়। স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে ফল্ট যার ফল্টের কাছাকাছি যে ব্রেকার থাকবে ওই ফল্টটা আগে ট্রিপ করবে। সেই জন্যই টাইম গ্রেডিং করতে হয়, যে ফিডার থেকে শুরু করে উপরে যত যাবে তাদের টাইমটা তত বেশি দেওয়া হয়। তো এই টাইম গ্রেডিংয়ের জন্য যে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম তাদের মাঝখানে একটা টাইমের গ্যাপ দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন, ডিসক্রিমিনেশন। তো এই মেইনলি গ্রেডিং স্ট্যান্ডার্ড টোটাল গ্রেডিং 300 থেকে 400 মিলি সেকেন্ড দিলে ভালো, কারণ এটার মধ্যে সার্কিট ব্রেকার ইন্টারাপ্টিং টাইম, রিলে ওভারশুট টাইম, রিলে টাইমিং, সেফটি মার্জিন, এগুলো দিয়ে টাইম গ্রেডিংটা রাখতে হয়। যদি এটা ফিল করে তারপরে যাতে ওই ব্রেকারটা কাজ শুরু করে। তো এখানে ডিফিনিট টাইম ওভারকারেন্টের জন্য এটার টাইম সেটিং করা খুবই সহজ। সে এইখানে যদি কোনো ফল্ট হয়, এখানে একটা ব্রেকার রয়েছে, এখানে একটা ব্রেকার রয়েছে, সেম কারেন্টের জন্য আমার এই টাইমের পরিমাণ ডিফিনিট টাইম ওভারকারেন্টটা আমরা একটু টাইমটা যার টাইমটা কম থাকবে সে আগে ট্রিপ করবে। এর মাঝখানে যে টাইমের ডিফারেন্স এটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং টাইম ইন্টারভাল। তো এটা অবশ্যই ফাস্টার ট্রিপ করতে হবে, এটা কিছুটা স্লোয়ার। ফাস্টারের জন্য টিএমএস হবে বেশি, টিএমএস হবে কম। তো যদি আমরা ইনভার্স টাইম ইয়েতে দেখি, তো যেটা রিলে সবচেয়ে কাছে তার অবশ্যই ব্রেকার খুব দ্রুতই ট্রিপ করাতে হবে। সেক্ষেত্রে টিএমএস যদি কম হয় তাহলে দ্রুত ট্রিপ করবে। তো এইভাবে আমরা মাঝখানে যে টাইমের ডিফারেন্স এটাকে আমরা সিটিআই বলতে পারি। আর ট্রান্সফার যখন মেকানিক্যাল অথবা সেলফ প্রোডাকশন আমরা বলি, তখন আসলে বোঝায় যে ট্রান্সফারের গায়ে থাকা যে সমস্ত প্রোডাকশন সিস্টেম, এটার মধ্যে থাকতে পারে বুখলস রিলে, প্রেশার রিলিজ ডিভাইস, ওয়েল টেম্পারেচার, উইনিং টেম্পারেচার, ওয়েল লেভেল ইন্ডিকেটর, অনলি অ্যালার্ম। বুখলস রিলে হচ্ছে কনজারভেটর এবং মেইন ট্যাঙ্কের মাঝামাঝি একটা ডিভাইস থাকে। এই ডিভাইসের মাধ্যমে আমাদের তেলের ভিতর দিয়ে গ্যাস এবং অয়েলের মুভমেন্ট, এই মুভমেন্টটা মনিটর করবে। মেনলি বড় ট্রান্সফরমারের বুখলস থাকে, ছোট ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে নর্মালি থাকে না। বুখলস রিলে দেখতে মোটামুটি একটা স্যাম্পল এরকম দেখা যায়। এখানে এটা হচ্ছে দুই পাশে দিয়ে তেল প্রবাহিত হয় কিংবা তেল এর কানেকশন দেওয়া হয়, আর উপরে হচ্ছে সেকেন্ডারি রিলে থাকে, সেকেন্ডারি পয়েন্ট থাকে যেখানে ট্রিপ কমান্ডটা আমরা পেতে পারি, ওই ওয়ারিং থাকে। বুখলস রিলে মেনলি দুই ধরনের ফ্লোট থাকে, একটা আপার ফ্লোট, একটা লোয়ার ফ্লোট। তো যখন নর্মাল অপারেশন কন্ডিশনে থাকে তখন এই রিলেটা পুরোপুরি তেল থাকে। তো এই ফ্লোটগুলা পুরো টপ লিমিট কিংবা রিসেট পজিশনে থাকে। তো যখন অল্প পরিমাণ ফল্ট হয় তখন ট্রান্সফরমারের ভিতর দিয়ে গ্যাস অল্প পরিমাণে যায়, এবং অথবা ওভারহিট যখন হয় তখন এই গ্যাস অল্প পরিমাণ তৈরি হয়, এবং যখন সিরিয়াস ফল্ট হয় তখন ওয়েলের সার্জ হয়। যেমন ভিতরে যদি কখনো শর্ট সার্কিট হয় তাহলে ওয়েলের সার্জ চলে যায়।
তো যখন অথবা যদি কখনো তেলে লিকেজ হয়, এই লিকেজটাও বুকহোজ রিলেকে ট্রিগার করতে পারে। তো বুকহোজ রিলে ট্রিগার করা অপারেশন কীরকম হতে পারে, যখন ট্রান্সফরমারে অল্প পরিমাণ ফল্ট হয় তখন স্মল বাবল তৈরি হয়, যে বাবলটা গিয়ে ওইখানে আটকা পড়ে যায়। তো আটকা যখন পড়ে যায়, গ্যাস জমে জমে একসময় উপরের যে ফ্লোর থাকে তাকে নিচে নামিয়ে ফেলে এবং সেখানে অ্যালার্ম তৈরি করতে পারে। তো যখন আরও বেশি বাড়তে থাকে, যখন অতিরিক্ত গ্যাস বাড়তে থাকে, তখন একটা ট্রিপ কমান্ডার সেটা ইস্যু করতে পারে। আর যখন তেলের ভিতরে অনেক বেশি আর্ক ফর্ম হয়, কিংবা আর্ক ফর্ম হলে গ্যাসের ডিকম্পোজিশন হয়, গ্যাস খুব দ্রুত প্রবাহিত হয়, কিংবা ওয়েল খুব দ্রুত নড়াচড়া হয়, ফ্লাশিং হয়েছে, তখন এই ওয়েল সার্জের কারণে নিচে থাকা যে ফ্লোর থাকে তখন সেটা অ্যাক্টিভেট করতে পারে। যেমন এখানে আছে যে যদি কখনো গ্যাস কমে যায় তখন উপরের অ্যালার্মটা হয়, এবং যদি আরও বেশি তেল কমতে থাকে তখন নিচেরটাও অ্যাক্টিভেট করতে পারে। তো যখন তেলের সার্জ হয় তখন তেল যদি পূর্ণ থাকে তারপরে ওয়ালের সার্জের কারণে এই নিচের ফ্লোরটা ট্রিগার করতে পারে। নর্মাল অপারেশন কন্ডিশনে এটা রিসেট অবস্থানে থাকে, এটা রিসেট অবস্থানে থাকে, অর্থাৎ এটা উপরে থাকে। যখন ওয়েল সার্জ হয় তখন ইনস্ট্যান্টেনিয়াসলি সেটা যে ফ্লোর থাকে ফ্লোরকে পজিশন চেঞ্জ করে ফেলে এবং সেটা ট্রিপ কমান্ড ইস্যু করতে পারে। যেমন এখানে যদি ট্রান্সফরমার ট্যাঙ্ক থেকে ওয়েলের সার্জ চলে আসে তখন যেখানে ম্যাগনেট থাকে, এই ম্যাগনেটের মাধ্যমে এটা একটা কন্ডাক্টর আটকানো ছিল এবং এটা ক্লোজ ছিল। তো যখন এটা ম্যাগনেটিক সার্জ হয়, এখানে এটার সাথে যখন একটা একে আটকানো থাকে, ওই বাবলটা আটকানো থাকে, তো যখন এই বাবলটা ওয়েল সার্জের কারণে দূরে চলে যায় তখন এটা ওপেন হয়ে যায়, এবং ওপেনের কারণে এটা আমরা ট্রিপ কমান্ড ইস্যু করাইতে পারবো। তো বুকহোজ রিলে মাউন্টিং পজিশন যদি আমরা দেখি, এখানে এর বেন্ডিং হওয়ার আগে প্রায় 5 গুণ ডায়ামিটার পর্যন্ত মিনিমাম থাকবে, এবং এটার মধ্যে বেন্ডিং মিনিমাম 3 গুণ থাকবে। তারপরে বেন্ডিং করে কনজারভেটরিতে নিতে পারি আমরা, কিংবা ট্রান্সফরমারের প্যানেল নিতে পারি, এবং ট্রান্সফরমার থেকে এটার বেন্ডিং হাইট থাকবে 3 থেকে 5 ডিগ্রি এটার বেন্ডিং। তো বুকহোজ রিলেতে ট্র্যাপড হয়ে থাকা যে গ্যাস থাকবে, এই গ্যাসকে বিশ্লেষণ করে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। একটা উইন্ডিংয়ের মধ্যে হটস্পট আছে কিনা, কিংবা কোর জয়েন্টে হটস্পট আছে কিনা, কিংবা লেমিনেশনে কোনো আর্কিং হয়েছে কিনা, কিংবা ট্যাপ চেঞ্জারে কোনো ফল্ট হয়েছে কিনা। তো গ্যাস যখন হাইড্রোজেন অথবা অ্যাসিটিলিন থাকে তখন আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে ট্রান্সফরমার যে লেমিনেশন অথবা কনস্ট্রাকশনাল পার্ট থাকে তাদের মধ্যে আর্কিং হয়েছে। কিংবা যদি আমরা হাইড্রোজেন অথবা ইথিলিন কিংবা কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন পাওয়া যায়, তাহলে আমরা উইন্ডিংয়ে হটস্পট ধারণা করতে পারি। প্রেশার রিলিজ ডিভাইস হচ্ছে ট্রান্সফরমার যদি কোনো প্রেশার ডেভেলপ করে কোনো কারণে, এটা বাইর করার সিস্টেম করে দিবে। তো বাইর করার সিস্টেম যদি না করা হয় তাহলে ট্রান্সফরমার বিস্ফোরণ করতে পারে। এই জন্য খুব দ্রুত যাতে বাইর করতে পারে এই জন্য একটা প্রেশার রিলিজ ডিভাইস করা হয়, এবং এটা একটা রিলেতে ইউজ করা হয় যেটা ট্রান্সফরমারকে শাটডাউন করে ফেলে। যে কারণে প্রেশারটা বেড়েছে ওই কারণটা যাতে আর দ্রুত থেমে যায়। তো প্রেশার রিলিজ ডিভে মেইনলি একটা স্প্রিং থাকে, এখানে স্প্রিং এবং
ট্রিপ কমন থাকে। তো যদি ট্রান্সফর্মারের মধ্যে হেভি প্রেশার হয় তখন স্প্রিংটা আনকম্প্রেস থাকে, এটাকে কম্প্রেস করলে তখন এটার যে ফাঁকা হয় তখন এটা থেকে গ্যাস বের হয় এবং এটা ট্রিপ কমন ইস্যু করবে। উইন্ডিং এবং ওয়েল টেম্পারেচার প্রোটেকশন, উইন্ডিং টেম্পারেচার WTI যেটা, সেটা হচ্ছে একটা উইন্ডিংয়ের যে টেম্পারেচার থাকে তাকে আমরা কীভাবে দেখতে পারবো? উইন্ডিংয়ে যে টেম্পারেচার থাকে সেটাতে বাইরে থেকে দেখার বোঝার কোনো উপায় নেই, কারণ উইন্ডিং থাকে ভিতরে ইনসুলেশনে মোড়ানো। তো ফলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ট্রান্সফরমার ওয়েলের যে টেম্পারেচার, এই ট্রান্সফরমার ওয়েলের টেম্পারেচারের আমরা নিতে পারি, তার ভ্যালু নিতে পারি। এবং ট্রান্সফরমারের উইন্ডিং যেহেতু ট্রান্সফরমার লোডের উপরে ডিপেন্ড করে, তো এই জন্য ট্রান্সফরমার লোডকেও আমরা হিসাবে নিতে পারি। ফলে আমাদের এখানে মেনলি দুইটা, এখানে ট্রান্সফরমারের টেম্পারেচার হচ্ছে একটা পকেট থেকে আমরা একটা ট্রান্সফরমারের পকেটের মধ্যে একটা বাল্ব রাখা হয়, এই বাল্বের মাধ্যমে টেম্পারেচার নেওয়া যায়। এই টেম্পারেচার বাল্বের মাধ্যমে একটা হিটিং এলিমেন্ট থাকবে, এই টেম্পারেচার থেকে এই হিটিং এলিমেন্ট দিয়ে একটা যেখানে হিটিং এলিমেন্টকে থার্মাল মডেলে রূপান্তরিত করতে হয়। তো আর উইন্ডিং যে লোড আছে, লোড থেকে সিটি থেকে কারেন্ট নিয়ে আমরা এটার একটা ম্যাচিং যেটা রেজিস্ট্যান্স এবং কারেন্ট ট্রান্সফর্মার ম্যাচিং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কারেক্ট উইন্ডিং টেম্পারেচার গ্রেডিয়েন্টকে কমছে নাকি বাড়ছে এটাকে আমরা দেখাতে পারি। তো এখানে দুইটা জিনিস, সেটা হচ্ছে কারেন্টকেও ব্যবহার করা হয় আর ট্রান্সফরমারের ওয়েলের টেম্পারেচারকেও রাখা হয়। এবং এখানে একটা হিটিং এলিমেন্ট ইউজ করে আমাদের উইন্ডিং টেম্পারেচারকে করা হয়, উইন্ডিং টেম্পারেচারকে আমরা মডেলিং করতে পারি। তো দেখা যাচ্ছে এখানে একটা বাল্বের পকেট থেকে ট্রান্সফারের ভিতরে ট্যাঙ্কের টেম্পারেচার এটার মাধ্যমে নেওয়া হয়। তো এবং কারেন্ট ট্রান্সফরমারের যে তাদের যে কারেন্ট, এই কারেন্টের মাধ্যমে আমরা একটা হিটিং এলিমেন্টে দিয়ে তাদেরকে আমরা উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটরে ব্যবহার করতে পারি। উইন্ডিং টেম্পারেচার প্রোডাকশন মেনলি 4 ধরনের কন্ট্যাক্ট নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কিছু টেম্পারেচার বাড়লে আমরা প্রথম একটা টেম্পারেচারের কন্ট্রোলের জন্য ফ্যান ইউজ করব, কিংবা কোন একটা টেম্পারেচার কমানোর ব্যবস্থা করবে। দ্বিতীয়, এই টেম্পারেচার যদি না কমে সেক্ষেত্রে সেকেন্ড আরেকটি কন্ট্যাক্ট থাকবে যার মাধ্যমে সেকেন্ড গ্রুপকে আমরা এনার্জাইজ করব। থার্ডলি আমরা একটা অ্যালার্ম ক্রিয়েট করব এবং ফোর্থলি একটা ট্রিপ কমন ইস্যু করব। ওয়েল টেম্পারেচার প্রোডাকশনে শুধু তেলের টেম্পারেচার দেখা হয় এবং এখানে শুধু দুইটা কন্ট্যাক্ট থাকে, একটা হচ্ছে অ্যালার্ম তৈরি করবে অথবা আরেকটা কমান্ড হচ্ছে ট্রিপ তৈরি করবে। তো এখানে কারেন্টের কোনো কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করা হয় না যেহেতু তেলের টেম্পারেচার মেজারমেন্ট, তো এই জন্য এখানে কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করা হয় না। শুধুমাত্র উইন্ডিং টেম্পারেচার মতোই শুধু কারেন্ট ট্রান্সফর্মার ছাড়া তাদের। ট্রান্সফর্মার ডিহাইড্রেটিং ব্রিদার, এখানে ডিহাইড্রেটিং ব্রিদার বলতে ট্রান্সফর্মার যখন তেলের বাড়ে কমে, অর্থাৎ টেম্পারেচার কম ও বাড়ার সাথে ট্রান্সফর্মারের তেলের ভলিউম বাড়ে কমে, ফলে তাদের ভিতরে ভলিউম বাড়া কমার ফলে কনজারভেটরে থাকা তেল বাড়া কমার ফলে এই বাতাস আপ ডাউন করে, ফলে আপ ডাউন করার পরে এটা বাইরে থাকা বাতাসের ময়েশ্চার সহ যখন ঢুকতে যায় তখন এই ব্রিদার দিয়ে বাইরের ময়েশ্চার কন্ডাক্টকে নিয়ন্ত্রণ করে।
এটা একটা এবং এটার ড্রাই বাতাসটাকে ময়েশ্চার মুক্ত বাতাসটাকে ভিতরে প্রবেশ করায়। যদি কখনো ময়েশ্চার ভিতরে ঢোকে তাহলে ময়েশ্চার কন্টেন্ট বেড়ে গিয়ে তেলের ব্রেকডাউন লেভেল কমিয়ে দিবে, ফলে ওয়েলের ব্রেকডাউন, ইনসুলেশন ব্রেকডাউন হয়ে যাবে। যখন সিলিকা জেলটা ময়েশ্চার টানতে থাকে তখন তার কালার চেঞ্জ হয়ে যায়, এবং যখন এটাকে গরম করা হয় তখন আবার পূর্বের কালারে ফেরত আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা ট্রান্সফরমারকে ইনসুলেশন ব্রেকডাউন থেকে রক্ষা করে। ট্রান্সফরমারের মধ্যে বাইরে আরেকটা পার্ট হচ্ছে ম্যাগনেটিক ওয়েল গজ। ম্যাগনেটিক ওয়েল গজ দিয়ে ট্রান্সফরমারের ভিতরে কনজারভেটরিতে কতটুকু তেল রয়েছে সেটা আমরা দেখতে পারি। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে একটা কনজারভেটরের ভিতরে একটা ম্যাগনেট থাকে, বাইরে আরেকটা ম্যাগনেট থাকে। ভিতরে ম্যাগনেটটা এটা এর ভিতরে একটা ফ্লোট থাকে, তেল বাড়া কমার সাথে সাথে এই ফ্লোটটা তার পজিশন চেঞ্জ করে, ফলে পজিশন যখন চেঞ্জ করে এটার একটা গিয়ার এবং পিনিয়ন থাকার কারণে এই ড্রাইভিং ম্যাগনেটটাও তার পজিশন চেঞ্জ করে। ড্রাইভিং ম্যাগনেট যখন পজিশন চেঞ্জ করে তখন বাইরে থাকা ড্রাইভিং ম্যাগনেটটাও তার পজিশন চেঞ্জ করে। তাদের মধ্যে মাঝখানে মেটালিক ওয়াল থাকায় এটার ডিরেকশনের সাথে সাথে এটা ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়, ফলে যখন এটা পজিশন চেঞ্জ করে তখন আমরা বাইরে পয়েন্টারটা চেঞ্জ হতে দেখি। ফলে একটা থেকে ম্যাগনেটিক কাপলিংয়ের মাধ্যমে আমরা ট্রান্সফরমারের ভিতরে কতটুকু তেল রয়েছে সেটা আমরা দেখতে পারি জাস্ট রোটেশনের মাধ্যমে। তো এটা হচ্ছে একটু বড় করে দেখানো হয়েছে। সেটা হচ্ছে ফ্লোরটাকে যখন তেলের বেশি পরিমাণ থাকে তখন উপরে উঠে যায়, তখন নেমে যায়, তখন নিচে নেমে যায়, এবং তার ভিতরে কোনো ইয়ে থাকার ফলে ম্যাগনেটিক্যালি কাপল থাকে, এটা এর বের মাধ্যমে এটা ইয়াতে চেঞ্জ হয়ে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। পরে আমরা অন্য কোনো একদিন অন্য কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব।